বিল্ডিং কোড থেকে নকশা ঢাকায় অবকাঠামো নির্মাণে মানা হচ্ছে না এসবের কোনো কিছুই। ফলে ঝুঁকি নিয়েই গড়ে উঠছে এক একটি ভবন। কতটা ঝুঁকি আর অনিশ্চয়তায় নগর জীবন গেল 21শে নভেম্বরের ভূমিকম্পে সে বার্তা পেয়েছে নগরবাসী। ফায়ার সার্ভিস বলছে পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ, আর দ্রুত সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন রাজুক চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন এখনই দুর্যোগ মোকাবেলায় পরিকল্পনা না নিলে বড় বিপর্যয়ে পড়তে পারে মেগাসিটি ঢাকা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। আপনাকে স্বাগত জানাই। যেই এরকম ভয়াবহ অবস্থা যখন তৈরি হয় তখনই আপনাদের কাছে আমরা দ্বারস্থ হই, জানতে চাই। আসলে জানতে চাওয়া, আপনারাও বলেন আপনি যখন দায়িত্ব ছিলেন তখনও অনেক ঝুঁকিপূর্ণ ভবন আমি জানি আপনি নির্ধারণ করেছিলেন, কিন্তু কাজের কাজ তো কিছু হয় নাই। এই নির্ধারণ করে এই দৌড়ঝাঁপ করেই বা কী লাভ হয়? আপনি ঠিকই বলেছেন, এমনকি ফায়ার স্টেশনও ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু একটা প্রকল্পের মাধ্যমে 11টা ফায়ার স্টেশনকে রেট্রোফিটিং করা হয়েছে। অন্তত একটা উদাহরণ সৃষ্টি করা হয়েছে যে ভবনকে যে দুর্বল হয়ে পড়ছে যেগুলো, সেগুলোকে শক্ত করা সম্ভব। তা এই প্রক্রিয়াটাকে আমরা ব্যাপকভাবে এখন যেগুলো অলরেডি ফাটল ধরেছে সেগুলো নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হালকা আরেকটা ভূমিকম্প হলে সেগুলোতে বেশি এফেক্ট হবে বলেই যারা বিশেষজ্ঞরা মত দিচ্ছেন, যারা আর কারিগরি বুদ্ধি সম্পন্ন। আর যেটা আপনি বলেছেন এটা ঠিক, যে আমরা বারবার অনেক কিছু বলেছি, সেগুলো যেহেতু আমাদের এখানে ভূমিকম্প হয় নাই, তা কেউ সেইভাবে আমলে নেন নাই। এখন যেহেতু একটা আতঙ্ক বিরাজ করছে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম যে কিছু করতে হবে আমাদেরকে। আপনি যেটা বলেছেন যে আইনের বাস্তবায়ন করতে হবে, আর সেই সাথে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল যে ভূমিকম্পে মানুষকে বাঁচাতে হবে, সেই উদ্যোগগুলা স্তীমিত হয়ে গিয়েছিল, এমনও হয়েছে যে বন্ধ হয়ে গেছে। তাই সেগুলোকে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এখনই সেগুলোকে পুনর্জীবিত করতে হবে, এবং আরবান কমিউনিটি ভলেন্টিয়ারের মতো এত একটা সুন্দর একটি পরিকল্পনা যেটা বাস্তবায়ন হয় নাই, বা যেখানে আমাদের, আপনি জানেন যে আপনাদের মাধ্যমেই বলা হয়েছিল যে আমরা 62,000 ভলেন্টিয়ার তৈরি করব, সেখানে দেখা গেল যে সেটা তার মানে হচ্ছে 2010 সালের ঘটনা বলছি। তা 13 সালের মধ্যেই কিন্তু 62,000 হয়ে যাওয়ার কথা, আর এখন 3 লাখের উপরে হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে আমরা বলতে পারতাম মানুষকে যে ভয় পেন না, আমরা 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে উদ্ধার করব, সেটা বলার আমাদের আর সুযোগ রাখে না। এখন যেটা হচ্ছে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আপনি যেটা বলছেন যে এখনই আমাদের একটা উপযুক্ত সময়, সবাই যারা ভয় পাচ্ছেন, ট্রমাতে আছেন, তাদেরকে অন্তত আমরা এই প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত হবে যে আমরা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ভলেন্টিয়ার তৈরি করছি। কারণ কিন্তু ধরেন আমি ধরেন একটা বিল্ডিং এর মালিক, আমার ঘরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, বা আমি বিল্ডিং কোড মানি নাই, আমি তো সহযোগিতা করব না, কারণ এর মধ্যে আমার অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে। আমি চাইবো যে লুকিয়ে ছাপিয়ে কোনো রকমে পার করে দেওয়া যায় কিনা। এই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে ক্র্যাশ প্রোগ্রাম, আপনি যেটা বলছেন, এত মানুষ কি আছে এই ঢাকা শহরে বাড়ি বাড়ি গিয়ে এগুলো ঠিক করা, নির্ধারণ করা? হ্যাঁ, আমি যেটা মনে করি এটা সম্ভব এই জন্যই, এই যে আমি ভলেন্টিয়ারের কথা বলছি, তারা প্রত্যেকে কমিউনিটির, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে 200 জন করে ভলেন্টিয়ার আছে। আপনি আজকে একটা খবর নিতে চান যে কোন কোন ভবন ঝুঁকিপূর্ণ, এই খবরটাকে নিতে গেলে কি কি জিনিস করতে হবে, তারা তো সেই এলাকারই ছেলে বা মেয়ে কিংবা অধিবাসী, তারা সঙ্গে সঙ্গে তারা জানে যে কোনটাতে ক্র্যাক হয়েছে, কোনটাতে হয়নি। আপনি খালি ওয়ার্ড কমিশনাররাও যদি জানতে চান যে ভাই আমার ওয়ার্ডে কি ঘটনা ঘটেছে, তার মানে পুরা সিটি কর্পোরেশনের আন্ডারে, কারণ ভূমিকম্প তো আসলে যেখানে স্থাপনা আছে, আমাদেরই স্থাপনা, আমাদেরই তৈরি স্থাপনা গুলাই তো আমাদেরকে আহত বা নিহত করছে। এখন তো কমিশনারও নাই, এখন তো ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনারও নাই, মেয়র তো নাই, তাহলে কাকে দিয়ে? এই জন্য তো ফাংশন তো বন্ধ হয় নাই, এখনো তো প্রশাসককে দিয়ে, সেই কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়েই তো চালানো হচ্ছে, ট্যাক্স তো বন্ধ করেনি। তা আমরা যখন ট্যাক্স দিচ্ছি তখন আমরা কেন প্রত্যাশা করব না
যে আমাদেরকে সেই যারা অলরেডি ঢাকা শহরে প্রায় 30,000 ভলেন্টিয়ার ফায়ার সার্ভিস তৈরি করেছিল, তারা এখনো বেঁচে আছে, এবং তাদেরকে যদি অভিভাবকত্ব দেওয়া হয়, তাদেরকে ডাকা হয়, তারা অবশ্যই সাড়া দিবে এই ক্রান্তিকালে। কারণ আমরা দেখেছি রানা প্লাজা থেকে শুরু করে বড় ধরনের যখন অগ্নিকাণ্ড হয়, তখন কমলাই ড্রেস পরে এক ধরনের ছেলে মেয়েরা আসে, তাদেরকে ডাকা না হলেও তারা নিজের উদ্যোগে আসে। এই যে আমাদের মানসিকতা রয়েছে এখনো, এটাকে আমরা সাধুবাদ যদি না জানাই, তাহলে আমরা মারাত্মক ভুল করব। আমরা ভুলের প্রাচুর্যে আছি, আর নয়। এখন আপনি যেটা বলেছেন যে এখনই ক্রাশ প্রোগ্রাম করে দুটা জিনিস, একটা হলো যে ভবন ইন্সপেকশন করে সেই 3টা কালার, যেটা অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য আমরা ফ্যাক্টরিগুলোতে গ্রিন কালার, কমলাই কালার এবং রেড কালার করেছি। এখন আবাসিক ভবনগুলোতে আমরা এটা কেন করতে পারবো না? আমরা তো একই দেশে বাস করছি ভাই, আমরা তো জানি যে কি ক্রাইটেরিয়াতে এই গ্রিন হচ্ছে আর ইয়েলো হচ্ছে আর রেড হচ্ছে। এই ক্রাইটেরিয়া গুলো আমাদের ভলেন্টিয়ারদেরকে যদি আপনি শিখিয়ে দেন, অন্তত তারা আপনাদেরকে খবর দিতে পারবে। কারিগরি যন্ত্র লাগলে সেখানে যে বিশেষজ্ঞরা যে সেখানে ফার্দার পরীক্ষা করে এটাকে কনফার্ম করবেন। তো এটা বড় একটা কর্মযজ্ঞ নয়। মানে কর্মযজ্ঞটা বড় মনে হলো, আমাদের তো অনেক লোকবল আছে এবং দক্ষ লোকবল এবং মানে ভলান্টিয়ারিজমের সবার সহযোগিতাটা লোক আছে। জি, সবার সহযোগিতাটা নিলে এই কর্মযজ্ঞটা খুব বড় কিছু নয়। কারো সহযোগিতা না নিলে এটা বিশাল ব্যাপার। সহযোগিতা করার জন্য কিন্তু আন্তঃমন্ত্রণালয় মিটিং এখনই করা দরকার। এবং স্কাউটিং আছে, বিভিন্ন স্কুল কলেজে স্কাউটিং করে, বিএনসিসি করে, এরকম ছেলে মেয়েদেরকে যুক্ত করলে কিন্তু এটা অনেক সহজভাবেই করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।